বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা এবং আপনারা যারা শুনছেন, আজকে আমাদের টপিক হচ্ছে ট্রান্সফার প্রাইসিং। এই বিষয়টিকে আমি কয়েকটা পার্টে বিভক্ত করেছি। আজকে প্রথম পার্ট নিয়ে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আজকের লেকচারের আউটলাইন হচ্ছে what is transfer pricing, that is meaning of transfer pricing, characteristics and objectives of transfer pricing. Third হচ্ছে methods of transfer pricing, general principle about transfer pricing. তো বন্ধুরা, বিশেষ করে অনার্সের সিনিয়র অথবা মাস্টার্স লেভেলের স্টুডেন্টদের জন্য লেকচারটা ডিফাইন করা হয়েছে। আমরা এখন আরেকটু সামনের দিকে এই আউটলাইনগুলো নিয়ে আলাপ করতে পারবো এবং আশা করি ইনশাল্লাহ আমরা উপকৃত হব। এখানে আমি যে বলছি এম.এ. মুস্তাফা জামাল চৌধুরী, সরকারি তিতুমির কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর। এই স্লাইডটাতে আমার ইউটিউবের লেকচারগুলোর লিঙ্ক দেওয়া আছে। আশা করি অনার্স, মাস্টার্স এবং প্রফেশনাল লেভেলের স্টুডেন্টদের জন্য এই লেকচারগুলো উপকারে আসবে আল্লাহ চাইলে। আমাদের কোর্স আউটলাইন, লেকচার আউটলাইন প্রথমটা, নাম্বার 1, হোয়াট ইজ ট্রান্সফার প্রাইসিং অর মিনিং অফ ট্রান্সফার প্রাইসিং। দেখি এখানে কি বলা আছে। ট্রান্সফার প্রাইসিং ইজ দ্য প্রাইস অ্যাট হুইচ ওয়ান সেগমেন্ট অফ অ্যান অর্গানাইজেশন sells a product or service to another segment of the same organization. এই কথাটা বলা আছে হর্নগ্রেন। আমরা যারা কমার্সে বিশেষ করে অ্যাকাউন্টিংয়ে পড়ি তারা খুবই ভালোভাবে জানি যে হর্নগ্রেন কস্ট অ্যান্ড ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ের জন্য খুবই বিখ্যাত একজন রাইটার। 2014 সালে এই সংজ্ঞাটা আপনারা দিয়েছেন। আমরা দেখি সংজ্ঞায় কি বলা আছে, তাহলে দেখি। ট্রান্সফার প্রাইসিং ইজ দ্য প্রাইস অ্যাট হুইচ ওয়ান সেগমেন্ট অফ অ্যান অর্গানাইজেশন সেলস এ প্রোডাক্ট অর সার্ভিস টু অ্যানাদার সেগমেন্ট অফ দ্য সেম অর্গানাইজেশন। খুব সোজা কথা। আমরা যদি এই ধরনের কোনো প্রতিষ্ঠানকে দেখি যাদের একটা প্রসেসের উৎপাদিত পণ্য অন্য প্রসেসের জন্য র ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়, তাহলে প্রথম প্রসেসের যেটা ফিনিশড গুডস সেটা সেকেন্ড প্রসেসের র ম্যাটেরিয়াল। তাহলে ফার্স্ট প্রসেস যদি একটা সেন্টার হয় যেটা কস্ট অ্যাজ ওয়েল এজ প্রফিট সেন্টার, তাহলে সে সেকেন্ড সেগমেন্টের কাছে বা সেকেন্ড প্রসেসের কাছে তার পণ্যটা যখন পাঠাবে তখন সে একটা প্রাইস কোট করবে। কস্ট সেন্টার হলেও করবে, প্রফিট সেন্টার হলেও করবে, কস্ট অ্যাজ ওয়েল এজ প্রফিট সেন্টার হলেও করবে। এই প্রাইস কোট করার জন্য, অর্থাৎ ইন্টারনাল ট্রান্সফার অফ প্রোডাক্ট অর ইন্টারনাল সেলসের ক্ষেত্রে যে প্রাইসটা কোট করা হয় সেটাকে ট্রান্সফার প্রাইস বলা হয়। এরপরে কি বলা আছে দেখি। দিস প্রাইস মে এফেক্ট দ্য প্রফিট মেজারমেন্ট ফর বোথ দ্য সেলিং ডিভিশন অ্যান্ড দ্য বাইং ডিভিশন। এই কথাটা অলরেডি আমি বলে দিয়েছি যে কস্ট সেন্টার এবং প্রফিট সেন্টার, অথবা যদি উভয় হয় সেলিং ডিপার্টমেন্ট, তাহলে যে বাইং ডিপার্টমেন্ট তারও তো প্রফিট মেজারমেন্টে ট্রান্সফার প্রাইসটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে দেখি এর মধ্যে আর কি বলা আছে। ট্রান্সফার প্রাইসিং ইজ অ্যান অ্যাকাউন্টিং প্র্যাকটিস দ্যাট রিপ্রেজেন্টস দ্য প্রাইস দ্যাট ওয়ান ডিভিশন ইন এ কোম্পানি charges another division for goods and services provided. তাহলে ট্রান্সফার প্রাইসিং এখানে বলা হচ্ছে একটা অ্যাকাউন্টিং প্র্যাকটিস যেটা কি করে, রিপ্রেজেন্ট করে। কি রিপ্রেজেন্ট করে? একটা ডিভিশন থেকে অন্য একটা ডিভিশনে একই কোম্পানির যদি কোনো গুডস ও সার্ভিস ট্রান্সফার করে তাহলে সেখানে কি প্রাইস সে কি করবে, চার্জ করবে,
সেই বিষয়টা হচ্ছে ট্রান্সফার প্রাইসিং। In other words, transfer pricing relates to the price applied to intercompany transaction. অন্য ভাষায় আমরা বলতে পারি ট্রান্সফার প্রাইসিং কার সাথে সম্পর্কিত? ইন্টারকম্পানি ট্রানজেকশনের ক্ষেত্রে যে প্রাইস অ্যাপ্লাই করা হয় সেই প্রাইসটার সাথে সম্পর্কিত, যে প্রাইস এক্সারসাইজ করা হয় সেই প্রাইসের সাথে সম্পর্কিত। দিস ট্রানজেকশন ক্যান ইনক্লুড দ্য সেল অফ প্রোডাক্ট, দ্য প্রভিশন অফ সার্ভিসেস, দ্য ল্যান্ডিং অফ মানি অ্যান্ড দ্য ইউজ অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। অর্থাৎ ট্রান্সফার প্রাইসিং যে শুধু প্রোডাক্ট, দ্যাট ইজ ম্যাটেরিয়াল প্রোডাক্ট, ট্রান্সফারের জন্য চার্জ করা হয় তা না। সেখানে যদি কোনো সার্ভিস ট্রান্সফার করা হয় তার জন্য ট্রান্সফার প্রাইসিং হতে পারে। একটা সেগমেন্ট অন্য একটা সেগমেন্টকে যদি টাকার ধার দেওয়া হয় সেখানেও টাকার সময় মূল্য নির্ধারিত হতে পারে, অথবা কোনো ইনট্যাঞ্জিবল অ্যাসেট ইউজের অধিকার দেওয়া হলেও ট্রান্সফার প্রাইসিং চার্জ করা হতে পারে। From a business perspective, transfer pricing is important for assessing the performance of business units of multi-segment companies and the managers of those business units. আচ্ছা, এতক্ষণ আমরা অ্যাকাউন্টিং পারপাসে দেখেছি, এখন সংজ্ঞাটা বিজনেস পারপাসে একটু দেখি, ম্যানেজারিয়াল পারপাসে দেখি। আসলে ট্রান্সফার প্রাইসিংটা হলো পারফরমেন্স অ্যাসেসমেন্টের জন্য, বিভিন্ন সেগমেন্টের পারফরমেন্স অ্যাসেসমেন্টের জন্য ট্রান্সফার প্রাইসিংটা মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে সংজ্ঞার মাধ্যমে ট্রান্সফার প্রাইসিংয়ের অবজেক্টিভস এবং ইম্পর্টেন্স আমরা একটু ধারণা পেতে চেষ্টা করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আমরা দেখি অবজেক্টিভস অফ ট্রান্সফার প্রাইসিং। ট্রান্সফার প্রাইসিং অ্যালাউস ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ প্রাইস ফর দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস exchanged between subsidiary and affiliate or commonly controlled companies that are part of the same large enterprise. তাহলে ট্রান্সফার প্রাইসিং কি করে, উদ্দেশ্যটা কি? একটা মূল্য এস্টাবলিশড করার জন্য ট্রান্সফার প্রাইসিং অ্যালাউ করে। কিসের মূল্য? গুডস অ্যান্ড সার্ভিসেস এক্সচেঞ্জড বিটুইন সাবসিডিয়ারিজ, অর্থাৎ নির্ভরশীল কোম্পানি অথবা সাথী কোম্পানি অথবা উইদিন দ্য অর্গানাইজেশন সাথী সেগমেন্টসগুলোর মধ্যে যখন গুড ট্রান্সফারের এবং সার্ভিস এক্সচেঞ্জ করার জন্য ট্রান্সফার প্রাইসিং একটা প্রাইস এস্টাবলিশমেন্ট করাই হচ্ছে ট্রান্সফার প্রাইসিংয়ের উদ্দেশ্য। এটা ছাড়াও গ্রুপ অফ কোম্পানিজেও ট্রান্সফার প্রাইসিং ধারণাটা ব্যবহার করা যায়। গ্রুপ অফ কোম্পানিকে আমরা কিভাবে বলছি? কমনলি কন্ট্রোলড কোম্পানিজ হলো গ্রুপ অফ কোম্পানিজ। কমনলি কন্ট্রোলড কোম্পানি কেমন হয়? একটা লার্জ এন্টারপ্রাইজের অধীনে হয়। সেকেন্ড অবজেক্টিভস হচ্ছে ট্রান্সফার প্রাইসিং ক্যান লিড টু ট্যাক্স সেভিংস ফর কর্পোরেশনস, দো ট্যাক্স অথরিটিজ মে কন্টেস্ট দেয়ার ক্লেমস। হ্যাঁ, যেহেতু প্রাইসিংয়ের একটা ব্যাপার আছে, প্রাইসিংয়ের মাধ্যমে একজনের ট্যাক্স আরেকজনের ঘাড়ের উপর, এক সেগমেন্টের ট্যাক্স এক এন্টিটির ট্যাক্স আরেক এন্টিটির ঘাড়ের উপর চলে যেতে পারে, এক দেশ থেকে অন্য দেশে ট্রান্সফার হয়ে যেতে পারে। এই বিষয়গুলা আমরা ইন্টারন্যাশনাল ট্রান্সফার প্রাইসিংয়ের ক্ষেত্রে অথবা কমনলি কন্ট্রোলড কোম্পানিজদের মধ্যে ট্রান্সফার প্রাইসিংয়ের ক্ষেত্রে ইনশাল্লাহ নেক্সট পার্টে আলোচনায় দেখব। When considering a multinational firm, এখানে যদিও আলোচনাটা মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে আমি পরবর্তীতে করব, কিন্তু এখানে জাস্ট পয়েন্ট আউটগুলো আমি দেখতে চাচ্ছি। যেহেতু অবজেক্টিভস আসছে, অবজেক্টিভস এই পয়েন্টগুলা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জেনারেল কিছু অবজেক্টিভ দেখেছি, যেটা ইন্টার কোম্পানি, ইন্ট্রা কোম্পানি, ইন্টার কান্ট্রি, ইন্ট্রা কান্ট্রি, এর আগের স্লাইডে। এই স্লাইডে আমরা দেখব যদি মাল্টিন্যাশনাল ফার্ম হয় তাহলে এডিশনাল কিছু অবজেক্টিভস আছে, যেমন পে লোয়ার ট্যাক্সেস, ডিউটিস এন্ড টেরিফস। যেমন ট্রান্সফার প্রাইসিং যদি কস্ট প্লাস না হয় তাহলে একটা দেশের মধ্যে, যেমন আমি যদি বলি একটা কান্ট্রি
এক্স কান্ট্রি এবং ওয়াই কান্ট্রিতে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির স্টাবলিশমেন্ট আছে, এক্স কান্ট্রিতে ট্যাক্সের হার অনেক বেশি, তাহলে সে যদি ওয়াই কান্ট্রিতে তার প্রোডাক্টটাকে, তার সার্ভিসটাকে, তার গুডসটাকে কস্ট প্রাইসের শিফট করে দেয়, তাহলে ওই দেশে তার ট্যাক্স দিতে হবে কম। আবার সে যখন এক্স কান্ট্রি যখন ওয়াই কান্ট্রিতে পাঠালো, ওয়াই কান্ট্রিতে দেখা গেল যে এক্স কান্ট্রির তুলনায় ট্যাক্সের রেট কম, তাহলে সেখানে সে ফুল প্রফিট যেটা করলো তার উপর ট্যাক্স দিলে টোটাল ট্যাক্সটা কম চলে আসে। অথবা যদি উল্টাটা হয়, এক্স কান্ট্রিতে যদি করের হার বেশি কম হয়, তাহলে সেখানে সে প্রফিট যোগ করে যদি প্রাইসটাকে ট্রান্সফার করে, তাহলে দেখা যাবে যে ওই প্রফিটটা ওয়াই কান্ট্রিতে এসে ওই কোম্পানির ইনপুট অথবা কস্টে পরিণত হয়, তাহলে তার যে লাভের অংশটুকু সেটা কম হয়, কম হলে সে ট্যাক্স কম দিতে হয়, ইম্পোর্ট ডিউটি কম দিতে হয়, টেরিফস কম হয়। সেকেন্ড হচ্ছে বি অ্যাওয়ার দ্যাট মাল্টিন্যাশনাল ফার্মস উইল বি keen to transfer profits if possible from high tax country to low tax ones. এই কথাগুলো এতক্ষণ আমি বলেছি। Repatriate funds from foreign subsidiaries companies to head office. বোঝা যাচ্ছে ট্রান্সফার প্রাইসিং এর মাধ্যমে সাবসিডিয়ারি কোম্পানিগুলো তাদের হেড অফিসে তাদের ফান্ডটা ট্রান্সফার করতে পারে, জাস্ট প্রাইস কম বেশি নির্ধারণের মাধ্যমে। বি লেস এক্সপোজড অফ ফরেন এক্সচেঞ্জ রিস্কস। আমি যদি শুধু টাকা পাঠাতে চাই এক দেশ থেকে আরেক দেশে, তাহলে সেই টাকা পাঠানোর ব্যাপারে অনেকগুলো কথা আছে, কিন্তু টাকাটা যদি আমি প্রোডাক্টের মাধ্যমে পাঠিয়ে দিই, তাহলে এক্সচেঞ্জ রিস্কটা অনেক কম থাকে। বিল্ড অ্যান্ড মেনটেইন এ বেটার ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ পজিশন। অর্গানাইজেশনগুলো নিজেদের বাজার দখলে থাকার জন্য বিভিন্ন রকম কম্পিটিশনে নামতে হয়। এখন যদি আমি ট্রান্সফার প্রাইসিংয়ের মাধ্যমে প্রাইসকে যুক্তিসঙ্গতভাবে ব্যবহার করতে পারি, তাহলে দেখা যাবে যে আমি এক দেশের প্রোডাক্ট অন্য দেশে গিয়ে কম্পিটিটিভ পজিশনে থাকতে পারি। অ্যানাবল ফরেন সাবসিডিয়ারিজ টু মাচ অর enable foreign subsidiaries to match or undercut local companies prices. এই কথাটাই বলেছে কম্পিটিশনের সাথে রিলেটেড। বিদেশি সাবসিডিয়ারি কোম্পানিগুলো লোকাল কম্পিটিটরদের প্রাইসের সাথে তার প্রাইসটা আন্ডারকাট করতে পারে অথবা ম্যাচ করতে পারে শুধুমাত্র ট্রান্সফার প্রাইসিং এর মেথডগুলো অ্যাপ্লাইয়ের মাধ্যমে। Have good relations with governments in countries in which the multinational firm operates. এই যে প্রাইসের মাধ্যমে ট্যাক্সের ব্যাপার আছে, ইন্টারন্যাশনাল রিলেশনের ব্যাপার আছে, তারপর আমি যেটা বলতে চাচ্ছি হলো একটা দেশ তার খুব একটা প্রোডাক্টের স্কেয়ার্স আছে, তখন অন্য দেশের তার সাবসিডিয়ারি কোম্পানিটা ওই দেশে যখন ওই প্রোডাক্টটা সাপ্লাই করতে পারে সুবিধাজনক ট্রান্সফার প্রাইসে, তাহলে দেখা যায় যে এই কোম্পানিগুলোর সাথে বিভিন্ন দেশের সরকারের খুব সম্পর্ক থাকে। এখন আমরা দেখি ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, গুড ট্রান্সফার প্রাইসিং এর বৈশিষ্ট্য কি। তাহলে ট্রান্সফার প্রাইসিং অটোনমিও আছে, অর্থাৎ সেলার ডিভিশন অর কোম্পানি অর সেগমেন্ট তার ইচ্ছা মতো ট্রান্সফার প্রাইসটা কোট করতে পারে, কিন্তু গুড ট্রান্সফার প্রাইস তার মানে বাইং সেগমেন্ট অর কোম্পানি অ্যাজ ওয়েল এজ সেলিং সেগমেন্ট অর কোম্পানি উভয় পক্ষেই সম্মত এবং সুবিধাজনক যখন পরিস্থিতি থাকে, তখন আমরা তাকে বলি গুড ট্রান্সফার প্রাইসিং। তাহলে আমরা দেখি ক্যারেক্টারিস্টিক্সগুলো কি, মেইন পয়েন্টগুলো শুধু দেওয়ার চেষ্টা করেছে। প্রিজার্ভ ডিভিশনাল অটোনমি। যখন সেলিং অর সেন্ডার ডিপার্টমেন্ট অর সেগমেন্ট তার শুধু কস্টের সাথে না পাঠিয়ে প্রফিট যোগ করে পাঠাতে পারে অথবা প্রফিট না দেখিয়ে পাঠাতে পারে, তাহলে দেখা যায় যে সেখানে একটু অটোনমি আছে, স্বায়ত্তশাসন আছে। মেনটেন মোটিভেশন ফর ম্যানেজার্স
যদি গুড ট্রান্সফার প্রাইসিং এর মাধ্যমে ম্যানেজারদের মোটিভেশন করা সম্ভব হয়, অ্যাসেস ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স অবজেক্টিভলি, যখন আমরা গুড ট্রান্সফার প্রাইস কোট করব, যুক্তিসঙ্গত ট্রান্সফার প্রাইস কোট করব, তখন যেই ডিভিশন পণ্য পাঠাচ্ছে এবং যে ডিভিশন পণ্য গ্রহণ করছে উভয়ের পারফরমেন্স ইভ্যালুয়েশনটা সম্ভব হয়। এনশিওর গোল কংগ্রুয়েন্স, লক্ষ্য অর্জনে সহায়ক হয়। এখন দেখি ট্রান্সফার প্রাইসিং মেথডগুলো, আসলে আমরা কোন কোন প্রাইসে ট্রান্সফার করতে পারি। আমরা এক নম্বর হচ্ছে অ্যাট কস্ট অর ভেরিয়েন্ট অফ কস্ট। আমরা উৎপাদন মূল্যে অথবা ক্রয় মূল্যে আমরা ট্রান্সফার করতে পারি কোনো প্রোডাক্ট। 2 হচ্ছে মার্কেট প্রাইসে ট্রান্সফার করতে পারি। 3 হচ্ছে বার্গেনিং অন নেগোশিয়েটেড প্রাইস, অর্থাৎ এক্সটার্নাল সেলার বায়ারের মতো সেলিং ডিপার্টমেন্ট এবং বাইং ডিপার্টমেন্টের মধ্যে বার্গেনিং অথবা নেগোসিয়েশনের মাধ্যমে আমরা ট্রান্সফার প্রাইস নির্ধারণ করতে পারি। তাহলে প্রথমটা আমরা দেখি। দ্বিতীয় দুইটা তো খুব সহজ বিষয়, যে একটা বার্গেনিং প্রাইস, নেগোশিয়েটেড প্রাইস 3 নাম্বারটা, আর সেকেন্ড হচ্ছে মার্কেট প্রাইস। 1 নাম্বারটা এখন কস্টের বিভিন্ন রকম, আমরা যারা মাস্টার্স লেভেলে পড়ি, অনার্সের 3rd ইয়ারের পরে পড়ি, তাহলে আমরা জানি যে আসলে কস্ট দেখার বিষয় আছে। কস্ট বলতে কি বোঝাচ্ছি, যেমন অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং কস্টে আমরা ট্রান্সফার করতে পারি, আমরা স্ট্যান্ডার্ড কস্টে ট্রান্সফার করতে পারি, আমরা ফুল কস্টে ট্রান্সফার করতে পারি। এখন ফুল কস্ট প্লাস মার্কআপ, অর্থাৎ একটু প্রফিট যোগ করে ট্রান্সফার করতে পারি, সেই প্রফিটটা সাধারণত হয় অপরচুনিটি কস্ট। আমি আবার বলি অপরচুনিটি কস্ট। 4থার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অপরচুনিটি কস্ট। নেক্সটে আমরা যখন জেনারেল প্রিন্সিপাল দেখতে যাব তখন এই বিষয়গুলো আমরা একটু দেখব। তো তোমাদেরকে ধৈর্য ধরে শোনার জন্য, বুঝে শোনার জন্য, আগ্রহ সৃষ্টি হওয়ার জন্য আমি আবারও মোটিভেট করার চেষ্টা করছি। খেয়াল করো, ট্রান্সফার প্রাইসের অবজেক্টিভস দেখেছি আমরা, ক্যারেক্টারিস্টিক্স দেখেছি আমরা, এখন আমরা ট্রান্সফার প্রাইসের মেথডের কথা বলতে চাচ্ছি। কি কি প্রাইস আমাদের সামনে থাকতে পারে চুজ করার মতো। আবারও বলছি, 1 নম্বর হচ্ছে কস্ট প্রাইস, 2 নম্বর হচ্ছে মার্কেট প্রাইস, 3 নম্বর হচ্ছে বার্গেইনড অর নেগোশিয়েটেড প্রাইস। কস্ট প্রাইস কি হতে পারে? অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং কস্ট, অর্থাৎ প্রোডাক্টটা বা সার্ভিসটা তৈরি করতে আমার যে কস্টটা হয়েছে এক্স্যাক্টলি তাই। আরেকটা হলো স্ট্যান্ডার্ড কস্ট। তোমরা নিশ্চয়ই স্ট্যান্ডার্ড কস্ট জানো। স্ট্যান্ডার্ড কস্টকে আমরা অন্যভাবে বলতে পারি বাজেটেড কস্ট। অর্থাৎ আমি ধরে নিয়েছি, আগে উৎপাদন করার আগে পরিকল্পনা করেছি যে আমার এই কস্টটা হবে এই প্রোডাক্টটা, সেই কস্টে আমি ট্রান্সফার করব। অ্যাকচুয়াল কস্ট আমার বেশি হলো না, কম হলো না, সমান সমান হলো, আমি দেখব না। 3 নম্বর হচ্ছে ফুল কস্ট, অর্থাৎ একেবারে যা যা আছে তোমার কি বলে ভেরিয়েবল কস্ট অ্যাজ ওয়েল এজ ফিক্সড কস্ট অ্যালোকেট করে যা হয় সেই অনুযায়ী ফুল কস্ট। এরপরে ফুল কস্ট প্লাস মার্কআপ, অর্থাৎ মার্কেট প্রাইসে আমি ঠিক যাব না, কিন্তু আমার যুক্তিসঙ্গত প্রফিট যোগ করব। হোয়াট ইজ যুক্তিসঙ্গত প্রফিট? যুক্তিসঙ্গত প্রফিট হচ্ছে যে আমার অফিসে, আমার উৎপাদন কারখানায়, আমার সেগমেন্টে যে পণ্যটা তৈরি করা হলো, সেই পণ্যটা তৈরি করা না হলে অন্য কোনো পণ্য যদি তৈরি হতো, তাহলে সেখান থেকে যে প্রফিট হতো সেই প্রফিটটা যোগ করে আমি ফুল কস্টের সাথে আমি ট্রান্সফার প্রাইস নির্ধারণ করব। নেক্সট আমরা দেখি জেনারেল প্রিন্সিপল অ্যাবাউট ট্রান্সফার প্রাইসিং। Where there is an external market, the product being transferred, অর্থাৎ যদি আমি যে প্রোডাক্টটা আমার এক কোম্পানির একটা সেগমেন্ট থেকে আরেকটা সেগমেন্টে পাঠাচ্ছি, সেটা যদি আমার সেগমেন্টে না পাঠিয়ে এক্সটার্নাল মার্কেটে বিক্রি করার সুযোগ থাকে, অর্থাৎ যদি কোনো ইন্টারমিডিয়েট মার্কেট থাকে, তাহলে ট্রান্সফার প্রাইস দুইভাবে হতে পারে। একটা হলো মিনিমাম ট্রান্সফার প্রাইস, আরেকটা হলো ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইস। আমরা দেখি what is minimum transfer price. What is the minimum selling price that the selling division would be
প্রিপেয়ার্ড টু সেল ফর। আমরা এখন প্রশ্ন করতে চাচ্ছি যে আসলে মিনিমাম ট্রান্সফার প্রাইস কোনটা হওয়া উচিত যেটা সেলিং ডিপার্টমেন্ট সেল করতে রাজি থাকবে। আমরা দেখি উত্তরগুলো খুঁজি। দ্য মিনিমাম ট্রান্সফার প্রাইস দ্যাট শুড এভার বি সেট ইফ দ্য সেলিং ডিপার্টমেন্ট অন ইজ টু বি হ্যাপি। অর্থাৎ মিনিমাম ট্রান্সফার প্রাইস যেটা নির্ধারণ করলে সেলিং ডিপার্টমেন্ট হ্যাপি থাকবে সেটা হচ্ছে মার্জিনাল কস্ট প্লাস অপরচুনিটি কস্ট। তাহলে আমরা দেখি হোয়াট ইজ মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট হচ্ছে অতিরিক্ত এক একক পণ্য উৎপাদন করতে যেই কস্ট হয় সেটা হচ্ছে মার্জিনাল কস্ট। অতিরিক্ত এক একক উৎপাদন করতে কস্ট হয় মূলত ভেরিয়েবল কস্ট। মার্জিনাল কস্টের আরেক নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট, অর্থাৎ ফিক্স কস্ট ছাড়া। তাহলে মার্জিনাল কস্ট প্লাস অপরচুনিটি কস্ট হওয়া উচিত হচ্ছে মিনিমাম ট্রান্সফার প্রাইস। আবার দেখি given that there will only be an opportunity cost if the seller does not have any spare capacity. যদি সেলিং ডিপার্টমেন্টের কোনো স্পেয়ার ক্যাপাসিটি না থাকে তাহলেই শুধু আমরা অপরচুনিটি কস্টকে বিবেচনা করব। The first question to ask is therefore, does the seller have any spare capacity? তাহলে এই পয়েন্টটা আমরা বলতে চাচ্ছি যে অপরচুনিটি কস্ট কখন আনবো, যদি সেলার ডিপার্টমেন্টের কোনো স্পেয়ার ক্যাপাসিটি থাকে তাহলে অপরচুনিটি কস্ট আনবো না, আর স্পেয়ার ক্যাপাসিটি না থাকলে আমরা অপরচুনিটি কস্টের বিষয়টা বিবেচনা করব। তাহলে দেখো এখন আমরা দেখি যে স্পেয়ার ক্যাপাসিটি আছে কিনা, আর হোয়াট ইজ স্পেয়ার ক্যাপাসিটি। ইফ দেয়ার ইজ এ স্পেয়ার ক্যাপাসিটি দেন for any cells that are made by using that spare capacity the opportunity cost is 0. তাহলে স্পেয়ার ক্যাপাসিটি মানে হচ্ছে যদি আমার কোম্পানিতে আমার সেগমেন্টে দেওয়ার পরেও আরও উৎপাদনের ক্ষমতা থাকে ইন্টারমিডিয়েট মার্কেটে বিক্রি করার জন্য, তাহলে আমরা সেখানে বলবো স্পেয়ার ক্যাপাসিটি আছে। তাহলে যদি স্পেয়ার ক্যাপাসিটি থেকেই থাকে আমার অপরচুনিটি কস্টের তো সুযোগ নেই, আমি তাদেরকে তো আমারটা দিয়েও আমি সুযোগটা গ্রহণ করতে পারছি। সেই জন্যই বলা হচ্ছে যদি স্পেয়ার ক্যাপাসিটি থাকে, অতিরিক্ত ক্যাপাসিটি থাকে প্রোডাকশনের, তাহলে অপরচুনিটি কস্ট হবে 0. ইফ দেন সেলার ডাজ নট হ্যাভ এনি স্পেয়ার ক্যাপাসিটি or it does not have enough spare capacity to meet all external demand and internal demand, then next question to consider is how can the opportunity cost be calculated. আচ্ছা, এখন আমি ধরে নিলাম যে আমার স্পেয়ার ক্যাপাসিটি নাই, তাহলে অপরচুনিটি কস্ট আসবে। তাহলে অপরচুনিটি কস্ট কিভাবে ক্যালকুলেট করব? সেই ক্ষেত্রে ট্রান্সফার প্রাইস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু মার্জিনাল কস্ট অফ ট্রান্সফার আউট ডিভিশন, অর্থাৎ সেলিং ডিভিশনের মার্জিনাল কস্ট প্লাস এনি লস্ট কন্ট্রিবিউশন। অর্থাৎ এই পণ্যটা আমার প্রতিষ্ঠানে আমার ডিভিশনে উৎপাদন করতে গিয়ে আমি যদি কোনো কন্ট্রিবিউশন লস করি তাহলে সেটার নাম হচ্ছে এনি কন্ট্রিবিউশন লস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রান্সফার প্রাইস ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মার্জিনাল কস্ট অফ ট্রান্সফার আউট ডিপার্টমেন্ট। তার মানে মার্জিনাল কস্ট আছে প্লাস এনি লস কন্ট্রিবিউশন। এই এনি লস কন্ট্রিবিউশনটা হচ্ছে কি, আমার অপরচুনিটি কস্ট। নেক্সট, জেনারেল প্রিন্সিপাল অ্যাবাউট ট্রান্সফার প্রাইসিং কন্টিনিউ করছি আমরা। হোয়াট ইজ ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইস? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইস দ্যাট দ্য বাইং ডিভিশন উড বি প্রিপেয়ার্ড টু পে ফর দ্য প্রোডাক্ট? তাহলে ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইস হলো ওইটা যেহেতু আমাকে আমার সিস্টার কনসার্নের কাছে ট্রান্সফার করতেই হবে, আমি কোট করে ফেললে হবে না। অ্যাজ এ সেলিং ডিপার্টমেন্ট আমাকে কি করতে হবে, আমাকে বাইং ডিপার্টমেন্ট যেটা দেয়, যে প্রাইসটা দিতে সম্মত থাকে সেটার দিকেও খেয়াল রাখতে হবে। তাহলে ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইস হচ্ছে যেই প্রাইসটা বা যেই সর্বোচ্চ প্রাইসটা আমার বাইং ডিপার্টমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত থাকে। এখানে একটা কথা বলা ভালো যে যদি আমার প্রোডাক্টের অর্থাৎ সেলিং ডিপার্টমেন্টের প্রোডাক্টের এক্সটার্নাল মার্কেট অথবা ইন্টারমিডিয়েট মার্কেট থাকে তাহলে অবশ্যই বাইং ডিপার্টমেন্টেরও
একটা ইন্টারমিডিয়েট মার্কেট আছে যেখান থেকে সে ওইটা পারচেজ করে নিতে পারে। সেহেতু আমাকে বাইং ডিপার্টমেন্ট যে প্রাইসটা দিতে প্রস্তুত থাকে সেটার দিকেও খেয়াল রাখা উচিত। দ্য ম্যাক্সিমাম প্রাইস দ্যাট দ্য বাইং ডিভিশন উইল ওয়ান্ট টু পে ইজ দ্য মার্কেট প্রাইস ফর দ্য প্রোডাক্ট। এই কথাটাই আমি অল্প আগে বলে ফেলেছি যে আমার যেরকম ইন্টারমিডিয়েট মার্কেট সেল করার জন্য আছে, ওই প্রোডাক্টটা বাই করার জন্য বাইং ডিপার্টমেন্টের একটা ইন্টারমিডিয়েট মার্কেট আছে, সেই মার্কেট প্রাইসটাই হবে ম্যাক্সিমাম প্রাইস বাইং। তাহলে এটা নির্ণয় করব কিভাবে? ট্রান্সফার প্রাইস ইজ লেস দেন অর ইকুয়াল টু দ্য লোয়ার অফ নেট মার্জিনাল রেভিনিউ, লোয়ার অফ নেট মার্জিনাল রেভিনিউ অফ ট্রান্সফার ডিভিশন ইন and the external purchase price। তাহলে ট্রান্সফার প্রাইস ইকুয়াল টু আর লেস দেন হবে কে the lower of net marginal revenue of transfer in division, অর্থাৎ যে ডিভিশনে যাবে তার সর্বনিম্ন মার্জিনাল রেভিনিউ অ্যান্ড দ্য এক্সটার্নাল পারচেজ প্রাইস, এই দুটার মধ্যে যেটা ছোট সেটা হবে ট্রান্সফার প্রাইস। আবার খেয়াল করো, নেট মার্জিনাল মানে যেই ডিভিশনটা পণ্যটা গ্রহণ করবে সেই ডিভিশনের মার্জিনাল লোয়ার মার্জিনাল রেভিনিউ অথবা এক্সটার্নাল পারচেজ প্রাইস অর্থাৎ মার্কেট প্রাইস, এটার মধ্যে যেটা কম সেটা হবে ট্রান্সফার প্রাইস। এখন where there is no external market for the product being transferred, এই যে এতক্ষণ পর্যন্ত আমরা প্রফিট প্লাস করতে বলছি, আমরা মার্কেট প্রাইসের জন্য বলছি, আমরা অপরচুনিটি কস্টের জন্য বলছি, আমরা রিসিভিং ডিপার্টমেন্ট অথবা বাইং ডিপার্টমেন্টের কনসেন্টের কথা বলেছি, সব কিছু কখন? সব কিছু হচ্ছে এক্সটার্নাল মার্কেট প্রাইস যদি থাকে। এখন যদি এক্সটার্নাল মার্কেট প্রাইস না থাকে তাহলে কি হবে? ইন দিস সিচুয়েশন ইট ইজ not really appropriate to adopt the approach above, অর্থাৎ আগে যা বলেছি তার কোনো অ্যাপ্রোচই এখন অ্যাপ্রোপ্রিয়েটলি সঠিকভাবে এখানে অ্যাডপ্ট করা যাবে না। In reality, in such a situation, the selling division may well just be a cost center। যখন কোনো এক্সটার্নাল মার্কেট থাকে না তখন সেলিং ডিভিশন কোনো প্রফিট সেন্টার না, এটা অনলি কস্ট সেন্টার। প্রফিট সেন্টার আর কস্ট সেন্টার কি একটু তোমাদেরকে ধারণা দিই। যেই প্রতিষ্ঠানকে অথবা যেই ডিভিশনকে অথবা যেই মেশিনকে অথবা যে মানুষকে ঘিরে কস্ট ব্যয় নির্ধারণ করা হয় যে অমুক প্রোডাক্টের জন্য, যে প্রোডাক্টকে আমার এত টাকা খরচ হয়েছে, অমুক ডিভিশনের জন্য আমার এত টাকা খরচ হয়েছে, অমুক ম্যানেজারের আন্ডারে কাজের জন্য আমার এত টাকা খরচ হয়েছে, তাহলে ওই লোকটা হচ্ছে কস্ট সেন্টার, ওই প্রোডাক্টটা হচ্ছে কস্ট সেন্টার, ওই ডিভিশনটা হচ্ছে কস্ট সেন্টার, ওই ম্যানুফ্যাকচারিং ইউনিটটা হচ্ছে কস্ট সেন্টার। আর রেভিনিউ সেন্টার মানে একই রকম, ওই প্রোডাক্টটা বিক্রি করে আমি কতটুকু রেভিনিউ পেলাম, রেভিনিউ সেন্টার। প্রফিট সেন্টার মানে কস্ট সেন্টার এবং রেভিনিউ সেন্টারের মধ্যে কস্ট যদি পার্থক্য থাকে, কস্ট এবং রেভিনিউর মধ্যে যদি পার্থক্য করতে পারি তাহলে এটা অ্যাজ ওয়েল এজ কস্ট সেন্টার অ্যান্ড রেভিনিউ সেন্টার, দ্যাট ইজ ইটস এ প্রফিট সেন্টার। তাহলে যদি আমার প্রোডাক্টের যে ডিভিশন থেকে আমি প্রোডাক্ট ট্রান্সফার করছি, প্রোডাক্টের যদি ইন্টারমিডিয়েট মার্কেট না থাকে, এক্সটার্নাল মার্কেট না থাকে, শুধুমাত্র আমার প্রতিষ্ঠানের নেক্সট ডিভিশনকে, নেক্সট কোম্পানিকে আমি এটা ট্রান্সফার করতে হয়, তাহলে আমি তো শুধুমাত্র কস্ট সেন্টার উইথ ইটস, অর্থাৎ এটাকে কস্ট সেন্টার বিবেচনা করেই পারফরমেন্স বিং জাজড অন দ্য বেসিস অফ কস্ট ভেরিয়েন্সেস। তাহলে আমাদের অল্প আগে অবজেক্টিভসের মধ্যে দেখেছি, ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে দেখেছি, অন্যতম একটা অবজেক্টিভস হচ্ছে ট্রান্সফার প্রাইসিংয়ের যে পারফরমেন্স ইভ্যালুয়েশন। তাহলে যদি সেলিং ডিপার্টমেন্ট যদি শুধুমাত্র কস্ট সেন্টারই হয় তাহলে তার পারফরমেন্স কিভাবে আমরা জাজ করব? কারণ আমি তো পাঠাতে হবে কস্ট প্রাইসে, পারফরমেন্স জাজ করব হলো কস্ট ভেরিয়েন্সগুলো দিয়ে। অর্থাৎ আমরা স্ট্যান্ডার্ড কস্টিং ফলো করে আমরা দেখব যে অ্যাকচুয়াল কস্ট কত আর স্ট্যান্ডার্ড কস্ট কত ছিল এবং কস্ট ভেরিয়েন্স কত হয়েছে। অর্থাৎ
ট্রান্সফার প্রাইসিংয়ের ক্ষেত্রে কোনো রকম মার্ক আপ, মার্কেট ভ্যালু এগুলো যখন অ্যাড করা যাচ্ছে না, আর সেলিং ডিভিশন যখন অনলি কস্ট সেন্টার, তাহলে অবশ্যই কস্টে ট্রান্সফার করতে হবে। আচ্ছা, এরপরে কি দেখি, আমরা লিখেছি অপশন সিআর আর to use a cost-based approach to transfer pricing, but these also have their advantages and disadvantages. তাহলে আমরা যখন ইন্টারমিডিয়েট মার্কেট নাই দেখতে পাচ্ছি, এক্সটার্নাল মার্কেট নাই দেখতে পাচ্ছি, এবং আমরা যখন সেলিং ডিপার্টমেন্টে কস্ট সেন্টার বলছি, তাহলে অবশ্যই ওই কস্ট প্রাইসে যখন আমি পাঠাবো, ট্রান্সফার প্রাইসিং করব, সেক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস থাকতে পারে, সুবিধা থাকতে পারে, সেগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে ইন্টারনাল ডিসিশন মেকিং পর্যায়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এতক্ষণ যা পড়লাম, যা শিখলাম, এবং তোমরা এরপরে নিজেদের স্টাডি ম্যানুয়াল থেকে, স্টাডি ম্যাটেরিয়াল থেকে যে বিষয়গুলোর উপর পড়াশোনা করবে, করে আমি আশা করব যে নিজেদের কাছে অ্যাসাইনমেন্টটা তৈরি করে রেখে দেবে। কি ডিফাইন ট্রান্সফার প্রাইসিং, ট্রান্সফার প্রাইসিং কাকে বলে বলবা, স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রান্সফার প্রাইসিং, ট্রান্সফার প্রাইসিং এর বৈশিষ্ট্যগুলা বর্ণনা করবা। What are the methods to determine transfer price? Give brief introduction for each. আমার এতক্ষণকার আলোচনায় যে ট্রান্সফার প্রাইসের মেথডগুলোর কথা বলেছিলাম, পরবর্তী আলোচনায় কিভাবে কোন মেথডটা ছোট ছোট উদাহরণ দিয়ে যদি এই উত্তরটা দাও, তাহলে সুন্দরভাবে নিজে বুঝতে পারবা। What are the general principle about transfer pricing? খুব সোজা কথা, একটা হলো ইন্টারমিডিয়েট মার্কেট আছে, আর একটা হলো ইন্টারমিডিয়েট মার্কেট নাই। ইন্টারমিডিয়েট মার্কেট থাকলে ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইস কোনটা হবে, মিনিমাম ট্রান্সফার প্রাইস কোনটা হবে, এই জিনিসগুলা জেনারেল প্রিন্সিপালে বলা আছে। অর্থাৎ তুমি ডিসিশন মেকিং এর জন্য জেনারেল প্রিন্সিপালটা দরকার আছে। নেক্সট লেকচারে আমরা ইনশাল্লাহ দেখব যে ট্রান্সফার প্রাইসিং এর কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেটা এর আগে হয়তো বা এর আগে দেব না, নেক্সট লেকচারে আমি কিছু প্র্যাকটিক্যাল আলোচনা করব, ম্যাথ করব। সেগুলোর উদ্দেশ্য হবে যে উপরের যে এই লেকচারে যেগুলো আলোচনা হয়েছে সেটা ওইখানে অ্যাপ্লাই করা হবে। আর এরপরে আরেকটা লেকচার নেওয়ার চিন্তাভাবনা আছে, সেখানে আমরা মাল্টি ন্যাশনাল অথবা ইন্টার কান্ট্রি ট্রান্সফার প্রাইসিং এর ব্যাপারটা দেখার চেষ্টা করব, তোমাদের জন্য যতটুকু সম্ভব সংক্ষিপ্ত করে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই লেকচার সম্পর্কে কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমি আমার ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে যারা MBA সরকারি তিতুমির কলেজে অধ্যয়নরত, তাদের জন্য তাদের একটা ফেসবুক গ্রুপ আছে, এটাতে এটা আপলোড করে দেব। তারা ফেসবুক গ্রুপের কমেন্ট বক্সে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবা যদি কোনো প্রবলেম থাকে। আর যারা আমার তিতুমির কলেজের স্টুডেন্ট না, বাইরে থেকে যারা দেখবেন, তারা আমার ইউটিউব যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেলে কমেন্টে যদি জানান, তাহলে আমি ভবিষ্যতে উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ, মে আল্লাহ অ্যাকসেপ্ট অল অফ আওয়ার এফোর্ট। আসলে আমাদের প্রত্যেকটা কর্মই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চিন্তা ভাবনা করে ডিজাইন করলে আমরা অনেক বেশি উপকৃত হব। থ্যাংক ইউ ভেরি মাচ।